দেখেন স্ক্রিন কি ভিজিবল দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন অক্সাইড অফ আয়রন বা আয়রন অক্সাইড FeO2, এটার কাজ কি? স্মল কোয়ান্টিটি অফ অক্সাইড অফ আয়রন অ্যাবাউট 5 to 6%, মানে আপনি যে ইটটা তৈরি করবেন, ইটের জন্য যে মাটিটা ব্যবহার করবেন, ওই মাটির মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকবে, ওই কম্পোনেন্ট গুলোর 100 ভাগের মধ্যে যদি 5 থেকে 6 ভাগ অক্সাইড অফ আয়রন বা আয়রন অক্সাইড থাকে, মানে এটা হচ্ছে ডিজায়ারেবল ইন গুড ব্রিক আর্থ। মানে ভালো একটা ইট তৈরি করতে গেলে আপনি যে মাটিটা ব্যবহার করবেন, ওই মাটির মধ্যে 5 থেকে 6% আয়রন অক্সাইড থাকবে। এটা হচ্ছে আমাদের মানে কাম্য বা আমরা চাই, এটা হচ্ছে আমাদের ডিজায়ারেবল একটা ব্যাপার আর কি। আচ্ছা, ইট অলসো হেল্প সিলিকা টু ফিউজ অ্যাট কম্পারেটিভলি লো টেম্পারেচার লাইক লাইম। আমরা জানি যে চুন হচ্ছে অনেক অল্প তাপমাত্রাতেই গলে যায় বা মেল্ট হয়ে যায়। তো বালি হচ্ছে কি, মানে বালি তো আমাদের একটা কম্পোনেন্ট ইট তৈরি করতে গেলে। এখন এই বালিটা যদি আমি একটু হালকা গলাইতে পারি, আমি দেখছি যে তাইলে কি এটা অ্যাজ এ সিমেন্টিং ম্যাটেরিয়াল বা ইটের যে সিমেন্টিং প্রপার্টিটা অনেক বেশি ভালো কাজ করে। তো বালিটাকে হালকা গলাইতে হবে বা ফিউজ করতে হবে। এখন বালি গলাইতে গেলে দেখা যায় যে টেম্পারেচার অনেক হাই লাগে, মানে অনেক উচ্চ তাপমাত্রায় গলাইতে হয় বালিকে। বাট আপনি যদি আয়রন অক্সাইড ইউজ করেন, তাহলে বালিটা হচ্ছে কি কম্পারেটিভলি লো টেম্পারেচার বা অল্প তাপমাত্রাতেই বালিটা মানে গলে যাবে। ঠিক আছে, এটা একটা সুবিধা আয়রন অক্সাইড ইউজ করলে বা অক্সাইড অফ আয়রন ইউজ করলে। দ্য কালার অফ ব্রিক্স ডিপেন্ড অন দ্য প্রপোর্শন অফ আয়রন অক্সাইড প্রেজেন্ট ইন দ্য ব্রিক আর্থ। মানে মানে হচ্ছে আপনি যে মাটিটা ব্যবহার করতেছেন ইট তৈরি করতে, ওই মাটির মধ্যে কি পরিমাণে আয়রন অক্সাইড আছে এটার উপর ডিপেন্ড করতেছে যে ইটের কালারটা কেমন হবে। যদি দ্য ব্রিক হ্যাভিং ভেরি স্মল অ্যামাউন্ট অফ আয়রন অক্সাইড আর ইয়েলো ইন কালার, যদি মানে মাটির মধ্যে অল্প পরিমাণে অক্সাইড অফ আয়রন থাকে, তাহলে ইটের কালারটা কেমন হবে? ইয়েলো, মানে একটু হলদেটে টাইপের হবে, হলুদ। টু মাচ আয়রন অক্সাইড মেক্স দ্য ব্রিক ডার্ক ব্লু অর ব্ল্যাকিশ। যদি দরকারের চাইতে অতিরিক্ত পরিমাণে অক্সাইড অফ আয়রন থাকে মাটির মধ্যে, তাইলে ইটের কালারটা কেমন হবে? ডার্ক, মানে একটু ডিপ টাইপের কিছু, ব্লু একটু নীলচে টাইপের বা মানে একটু গাঢ় টাইপের কিছু, আর ব্ল্যাকিশ মানে কালচে টাইপের। মানে যদি দরকারের চাইতে অল্প পরিমাণে আয়রন অক্সাইড থাকে, তাহলে ইটের কালারটা কেমন হবে? হলদেটে টাইপের, হালকা হলুদ টাইপের, মানে ঠিক লালচে টাইপের হবে না, একটু ইয়েলোইশ টাইপের হবে। আর যদি দরকারের থেকে বেশি পরিমাণে আয়রন অক্সাইড থাকে, তাহলে এটার কালারটা হচ্ছে আপনার ডার্ক টাইপের, মানে কালচার টাইপের কিছু একটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আয়রন অলসো ইনক্রিজেস দ্য ডিউরেবিলিটি এন্ড ইম্পারমিয়েবিলিটি অফ দ্য ব্রিক্স। মানে যদি এই আয়রন অক্সাইড প্রেজেন্ট থাকে, এটা হচ্ছে ইটের ডিউরেবিলিটি মানে স্থায়িত্ব বাড়াই দিবে। আর ইটটাকে হচ্ছে কি করে ফেলবে? ইম্পারমিয়েবল, মানে অভেদ্য। ওই বাইরে থেকে ময়েশ্চার, পানি বা এরকম জলীয় বাষ্প কোনো কিছু হচ্ছে কি ইটটাকে পেনিট্রেট করে ভিতরে ঢুকতে পারবে না। এটাকে মানে একদম অভেদ্য বা ইম্পারমিয়েবল বানায় ফেলবে। তাহলে এই আয়রন অক্সাইড থাকলে কি কি মানে সুবিধা, বা কেন ইটের মানে ইট তৈরি করতে গেলে আয়রন অক্সাইড থাকা লাগবে ওই মাটির মধ্যে, আপনারা কি বুঝতে পারছেন? স্যার লাস্ট লাইন, স্যার লাস্ট পয়েন্ট আছে বুঝিনি। আয়রন অক্সাইড কি করতেছে? ইনক্রিজেস দ্য ডিউরেবিলিটি এন্ড ইম্পারমিয়েবিলিটি অফ 3 দ্য নম্বর ব্রিক। কারণটা একটু বলেন স্যার। কি, আবার কোশ্চেনটা করেন। আরে কোশ্চেন স্যার করতে 2 এর নম্বরটা কোনটা? একটু যদি আরে ভাই ক্লিয়ার করে বলেন, যেটা বলতেছেন ওই 2 একদম। নম্বর আর 3 নম্বর বৈশিষ্ট্যটা স্যার মানে স্যার 2 নাম্বারটা আর কোনটা? 4 নাম্বারটা? 3 নাম্বারটা স্যার। আচ্ছা 2 নম্বর আর 3 নম্বর 3 নম্বরটা স্যার ওকে ওকে, 2 3 আর কি, এই দুইটাই? একটু পরে জয়েন দিয়েছে তো স্যার এর জন্য। আর লাস্টেরটা? জি আচ্ছা, স্যার লাস্টটা স্যার। লাস্টেরটা 2 3 জি স্যার এই দুইটাই। আগে লাস্টেরটা এটা বলে পাই নিই। না। আগে লাস্টেরটা বলে নিই, দেখেন যে স্যার এই দুইটাই স্যার। আমি আগে লাস্টেরটা বলি, একজন বলছে তার লাস্টেরটাতে প্রবলেম আছে। আয়রন অলসো ইনক্রিজেস দ্য ডিউরেবিলিটি এন্ড ইম্পারমিয়েবিলিটি অফ দ্য ব্রিক। ডিউরেবিলিটি মানে কি? স্থায়িত্ব। একটা জিনিস ডিউরেবল মানে হচ্ছে অনেকদিন টিকবে, সহজে ভাঙবে না, সহজে নষ্ট হবে না। তো ইটের মধ্যে যদি আপনি যে মাটিটা ব্যবহার করবেন ওই মাটিতে আয়রন অক্সাইড থাকে, তাহলে ইটটা হচ্ছে ডিউরেবল হবে, এটার স্থায়িত্ব বাড়বে, সহজে মানে ভাঙবে না কিংবা নষ্ট হবে না। এবং এটার পাশাপাশি ইটটা কি হবে?
ইমপারমিবল হবে, মানে কি অভেদ্য হয়ে যাবে, মানে ইটের মধ্যে সহজে পানি ঢুকতে পারবে না। ঠিক আছে, এই এই এবার কি লাস্টের পয়েন্টটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা ছিল ইট অলসো হেল্প সিলিকা টু ফিউজ। আমরা জানি যে বালি মানে এই যে সিলিকা, এই সিলিকা বা বালিকে যদি আমি ইট তৈরি করার সময় হালকা একটু গলাইতে পারি, এটা হচ্ছে অ্যাজ এ সিমেন্টিং ম্যাটেরিয়াল বা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এবং ইটটা অনেক শক্ত হয়। এখন বাট একটা প্রবলেম হচ্ছে এই বালিকে গলাইতে গেলে বা বালিকে ফিউজ করতে গেলে অনেক হাই টেম্পারেচার লাগে। কারণ দেখবেন যে কোথাও আগুন লাগলে আগুন নিভাইতে আমরা কি ব্যবহার করি, বালি ব্যবহার করি। এখন আমার টার্গেট হচ্ছে আমি এই বালিরেই গলাবো, বালিটাকে হালকা গলায় ফেলবো, যেন এটা কি একটা ভালো সিমেন্টিং ম্যাটেরিয়াল বা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। তো তখন আমি যদি বালিকে লো টেম্পারেচারে কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে কম তাপমাত্রায় বালিটাকে আমি গলাইতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি আয়রন অক্সাইড বা অক্সাইড অফ আয়রন ইউজ করি, বালিটা হচ্ছে কি হবে, বালিটাকে গলাইতে আমার বেশি টেম্পারেচার লাগবে না, কম্পারেটিভলি লো টেম্পারেচারেই বালিটা গলে যাবে। লাইক লাইম মানে চুনের মানে যেটা হচ্ছে চুনের ধর্ম, যে অল্প তাপমাত্রাতেই সে গলে যায়, সেরকম বালিটাকেও আমি অক্সাইড আয়রন ইউজ মানে অক্সাইড অফ আয়রন ইউজ করলে অল্প টেম্পারেচারেই গলায় ফেলতে পারবো। সেকেন্ড পয়েন্ট আশা করি এবার বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা থার্ড পয়েন্টটাতে আসি যে দ্য কালার অফ ব্রিক ডিপেন্ডস অন দ্য প্রপোর্শন অফ আয়রন অক্সাইড প্রেজেন্ট ইন দ্য ব্রিক আর্ট। মানে ইটের যে কালার বা রং, ইটের রং কিরকম হয়, একটু লাল লাল টাইপের হয় না বা লালচে টাইপের হয়। এখন ইটের কালারটা কি খুব বেশি গাঢ় টাইপের লাল হবে নাকি হালকা হলুদ টাইপের হবে, নাকি হচ্ছে একদম কাল মানে গাঢ় কালচে টাইপের কিছু মানে ডার্ক কোনো কালার হবে? এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে কি পরিমাণ আয়রন অক্সাইড ইটের মধ্যে, মানে ওই ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করা হচ্ছে ওই মাটির মধ্যে কি পরিমাণ আয়রন অক্সাইড আছে, এটার উপর ডিপেন্ড করতেছে যে ইটের কালারটা কিরকম হবে। বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন আছে এই পয়েন্ট গুলাতে? আশা করি নাই। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আয়রন অক্সাইড অফ আয়রন যদি স্যার 5 থেকে 6% থাকে স্যার, হ্যাঁ, তাহলে ওই ইটের কালারটা স্যার কিরকম হবে স্যার? একটা তো স্যার বেশি হলে একটা হয় আর কম হলে আরেকটা হয়, তাহলে স্যার মাপ পারফেক্টলি মতো হলে স্যার কি রেডিশ কালারটা হবে? চেরি, চেরি ফলের মতো লাল হবে। ঠিক আছে, কিরকম হবে? স্যার বুঝিনি স্যার একটু। স্যার মানে মানে কি লাল হবে? লাল লালি হবে, রেডিশ চেরি। বললাম না লাল চেরি। হবে, একদম লাল। ওকে স্যার, ওকে ঠিক আছে, এই ওকে কালার স্যার। হবে, রেডিশ চেরি। আচ্ছা, এখন আমরা চলে আসি ম্যাগনেসিয়াতে। ম্যাগনেসিয়া হচ্ছে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ইটের মধ্যে যদি ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে বা ম্যাগনেসিয়া থাকে, তাইলে কি লাভ? লাভ হচ্ছে a small proportion of it decreases the shrinkage and gives yellow tint to the brick। মানে ইটের যে ইট থেকে আমি যে মাটিটা ব্যবহার করতেছি ইট তৈরি করতে, ওই মাটি মানে আমি যখন ইটটাকে রোদের মধ্যে শুকাবো তখন তো কি হবে, অতিরিক্ত যে পানি আছে ইটের মধ্যে বা মাটির মধ্যে ওই পানিগুলোকে বের হয়ে যাবে। তো পানি বের হয়ে গেলে ইটটার ভলিউম ডিক্রিজ বা ইটটা শ্রিঙ্ক করার একটা টেন্ডেন্সি থাকবে বা একটা প্রবাবিলিটি থাকবে। আমি যদি অল্প পরিমাণে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়া ব্যবহার করি, এটা হচ্ছে কি এই শ্রিঙ্কেজ ডিক্রিজ করবে বা কমাই দিবে, এন্ড গিভস ইয়েলো টিন্ট টু দ্য ব্রিক। মানে ইটের মধ্যে একটা হলুদ ভাব বা একটা হলুদ টাইপের, মানে আপনি যদি ম্যাগনেসিয়া ইউজ করেন তাহলে দেখবেন ইট কিন্তু একদম পারফেক্টলি টকটকে লাল হয় না, ইটের মধ্যে কিন্তু একটা লাল আর হলুদের মাঝামাঝি একটা কমলা টাইপের একটা কালার থাকে ইটের, দেখবেন হালকা কমলা টাইপের। তো আপনি যদি ম্যাগনেসিয়া ইউজ করেন তাহলে ইটের মধ্যে একটা এরকম হলুদ ভাব বা ইয়েলো টিন্ট, যেটাকে বলে একটা হলুদ আভা, সে প্রদান করবে ইটকে। বুঝতে পারছেন আশা করি। এরপর হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়া কজেস ব্রিক্স টু ডিকে। আবার ম্যাগনেসিয়া যদি অতিরিক্ত পরিমাণে থাকে, মানে যতটুক দরকার তার থেকে বেশি পরিমাণে থাকে, এটা হচ্ছে ইটটাকে ক্ষয় করে ফেলবে। ডিকে মানে কি, ক্ষয় হবে ইট। বুঝতে পারছেন? একটা হচ্ছে কি করতেছে, যদি অল্প পরিমাণে ম্যাগনেসিয়া থাকে তাহলে এটা কি ইটের শ্রিঙ্কেজ প্রিভেন্ট করতেছে বা ডিক্রিজ করতেছে এবং ইটের মধ্যে একটা হলুদ টাইপের একটা কালার মানে দিচ্ছে ইটটাকে। আর সেকেন্ডটা হচ্ছে দরকারের থেকে বেশি পরিমাণে ম্যাগনেসিয়া থাকলে ইটটা কি হবে, ক্ষয় বা ডিকে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের ইটের মধ্যে যে অ্যালুমিনা, তারপর কি ছিল সিলিকা, তারপর ছিল কি লাইম, Time.
তারপর ছিল কি আজকে যেটা দেখলাম, আজকে প্রথমে কি ম্যাগনেসিয়া, দেখলাম? আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড বা অক্সাইড অফ আয়রন। ম্যাগনেসিয়া। তারপর লাস্ট হলো ম্যাগনেসিয়াম। এই 5টা জিনিস ইটের মধ্যে থাকলে তাদের কি কাজ বা কেন ভালো, কেন ডিজায়ারেবল, কত পার্সেন্ট থাকতে হবে, এই জিনিসগুলো আমরা দেখছি। এখন পার্সেন্টেজটা এখন আরেকবার দেখবো যে প্রপোর্শন অফ দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য টিপিক্যালি গুড ব্রিক আর্থ, মানে এই যে উপাদানগুলো দেখলাম অ্যালুমিনা, সিলিকা, লাইম, অক্সাইড অফ আয়রন, ম্যাগনেসিয়া, এই জিনিসগুলো কোনটা কত পার্সেন্ট থাকতে হবে 100%-এর মধ্যে। এই যে দেখেন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে হচ্ছে গিয়া অ্যালুমিনা থাকবে কত পার্সেন্ট, 20-30%, সিলিকা থাকবে কত পার্সেন্ট, 50-60%, লাইম এন্ড ম্যাগনেসিয়া 6-10%, অক্সাইড অফ আয়রন বা আয়রন অক্সাইড হচ্ছে 4-8%, আর অর্গানিক ম্যাটার মানে হচ্ছে ইটের মধ্যে আপনার ঘাস, লতা পাতা, মানে এরকম যে ইয়াগুলা আছে, কি বলবো, ময়লা আবর্জনা গুলা আছে, এই ধরনের অর্গানিক ম্যাটার থাকতে পারবে কত পার্সেন্ট, 3-6%। অর্গানিক ম্যাটার যত কম থাকবে তত ভালো, ঠিক আছে? আপনি তো নিশ্চয়ই চান না যে আপনি ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করতেছেন মাটির মধ্যে ঘাস, লতা পাতা থাকুক, আপনি চান এগুলো থাকবে? আপনি না, কখনোই স্যার। চান না। বাট যদি থাকে যেন পরিমাণটা 3-6%-এর বেশি না হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং যত কম থাকবে তত ভালো অর্গানিক ম্যাটার, না থাকলে আরো ভালো। আচ্ছা, এবার আমরা দেখবো যে, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার আমরা যে যখন কোনো ঘরবাড়ি কাজ করি স্যার, তখন প্রায় সময় বলা হয় যে 1 নাম্বার ইট বা 2 নাম্বার ইট হ্যাঁ, ব্যবহার করে মানে হ্যাঁ, করা হয়। হ্যাঁ, তো স্যার হ্যাঁ। এর মধ্যে মূলত পার্থক্যটা কি? নাম্বারিং করা হয়। পার্থক্যটা আজকে আমরা হচ্ছে এই যে ইটের জন্য যে হার্মফুল ইনগ্রেডিয়েন্টস অফ ব্রিথ আর্থ, মানে ইটের জন্য যে ক্ষতিকর, মানে ক্ষতিকারক উপাদানগুলো, এগুলো দেখেই আমরা 1 নাম্বার ইট, 2 নাম্বার ইট, 3 নাম্বার ইট, এবং শুধু 3 নাম্বার ইট না, আমরা 4 নাম্বার 5 নাম্বার ইটও দেখবো, ঠিক আছে? 4 নাম্বার 5 নাম্বার আসলে নাই, মানে কি আছে আমরা একটু পরে দেখতেছি, আমরা হচ্ছে আগে এটা দেখে ফেলি যে হার্মফুল ইনগ্রেডিয়েন্টস অফ ব্রিক আর্থ, মানে আপনি ইট তৈরি করার সময় যে মাটিটা ব্যবহার করবেন, এই মাটির মধ্যে কোন জিনিসগুলো থাকলে খুবই খারাপ, মানে একটু আগে দেখতেছিলাম কোন জিনিসগুলো থাকলে ভালো এবং কত পার্সেন্টেজ থাকা উচিত, আর এখন দেখবো কোন জিনিসগুলো থাকা উচিত না বা কোন জিনিসটা থাকা আসলে খারাপ। প্রথমে দেখেন যে লাইম, আমি দেখছি যে লাইম কি থাকলে ভালো, মানে অল্প পরিমাণে থাকলে ভালো, কিন্তু বেশি পরিমাণে থাকলে কি ক্ষতি হয় আমরা অলরেডি জানি, বাট আজকে মানে এখানে আরেকবার দেখতেছি, আসেন আরেকবার দেখি যে লাইম যদি দরকারের থেকে বেশি থাকে তাহলে কি সমস্যা হবে। দেখেন এই যে লাইম, প্রেজেন্স অফ লাইম ইন লার্জ অ্যামাউন্ট ইজ হার্মফুল, মানে অতিরিক্ত পরিমাণে বা অনেক বেশি পরিমাণে যদি চুন থাকে ইটের মধ্যে, এটা ক্ষতিকর। এটা কেন ক্ষতিকর? ক্যালসিয়াম কার্বনেট প্রেজেন্ট ইন লাম্পস ইজ কনভার্টেড টু কুইক লাইম, মানে ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হয় আফটার বার্নিং অফ ব্রিক। মানে আমি আমার ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করতেছি, এই মাটির মধ্যে যদি দলা আকারে ক্যালসিয়াম কার্বনেট থাকে, আমি যখন ইটটাকে আগুনে পোড়াবো বা দহন বিক্রিয়া হবে বা কম্বাসন হবে, এই দহন বিক্রিয়া হইলে কি হয় বলছিলাম, আপনার ক্যালসিয়াম অক্সাইড আর কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই যে ক্যালসিয়াম অক্সাইডটা প্রডিউস হইলো, এই ক্যালসিয়াম অক্সাইডটাই হচ্ছে কি কুইক লাইম, ঠিক আছে? এটাই হচ্ছে কি কুইক লাইম। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে যদি এই ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম প্রডিউস হয়, কি হবে? when these bricks come into contact with moisture, মানে এই ইটটা যখন বাতাসের সংস্পর্শে আসবে তখন হচ্ছে, অথবা এই ইটটা যখন পানির সংস্পর্শে আসবে, তখন এই কুইক লাইম স্লেক্স, মানে এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি পানি ধারণ করবে, এটার সাথে পানি রিঅ্যাকশন করে এটা কিসে পরিণত হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে না? এটা হচ্ছে কি and causes disruption of brick because of its expansion, মানে এই ক্যালসিয়াম অক্সাইডটা বা এই কুইক লাইমটা হচ্ছে কি পানির সংস্পর্শে আসলে আপনার স্লেক লাইম, মানে এটাকে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে স্লেক লাইমও বলে, এটা স্লেক লাইমে পরিণত হবে এবং এটা এক্সপান্ড করবে, মানে কি ফুলে যাবে। তো ইটের মধ্যে যদি আপনার চুন থাকে এবং এই চুন যদি ফুলে যায়, এটার যদি ভলিউম বাড়তে মানে বাড়ার চেষ্টা করে, তাহলে কি হবে? এটা ইটটা হচ্ছে ডিসরাপ্ট, মানে ইটটা হচ্ছে ভেঙে ভেঙে যায়, মানে একদম ভেঙে যাবে, স্যার সলিড অবস্থা থাকতে পারবে না। এক্সেস অ্যামাউন্ট অফ লাইম অলসো কজেস দ্য ব্রিক টু মেল্ট এন্ড ইট শেপ ইজ লস্ট, এবং অতিরিক্ত পরিমাণ যদি চুন থাকে, আমরা দেখছি যে চুন কি লো টেম্পারেচার বা কম তাপমাত্রাতেই গলে যায়,
তো যদি ইটের মধ্যে অতিরিক্ত পরিমাণে চুন থাকে তাহলে অল্প তাপমাত্রাতেই মানে দেখবেন যে ইটটা হচ্ছে ইটের যে শেপটা এরকম যে চারকোনা শেপটা এটা আর ঠিক থাকতেছে না, কারণ আপনি যখন ইটটাকে আগুনে পোড়াবেন ইটটা হচ্ছে দেখা যাবে এরকম গলে গেছে, এটা আর সলিড অবস্থায় নাই যদি অতিরিক্ত পরিমাণে লাইম বা চুনের উপস্থিতি থাকে ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করবেন সেই মাটিটাতে। এই জিনিসগুলো আমরা গত ক্লাসেও দেখছিলাম যে এই ক্যালসিয়াম কার্বনেট হইলে কম্বাশনের মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড আবার এই পানি ধারণ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হচ্ছে, স্লেক লাইম বা মানে কুইক লাইম কোনটা ফ্যাট লাইম কোনটা এগুলো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে চলে আসেন যে পিবেল অফ স্টোন এন্ড গ্রাভেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্ষতিকারক উপাদান ইটের জন্য। পিবেল অফ স্টেন মানে স্টোন এন্ড গ্রাভেল হচ্ছে আপনার ছোট ছোট নুড়ি পাথর বা সিলেটে আপনি দেখবেন যে নদীর নিচে কতগুলো পাথর থাকে না এরকম গোলা গোলা, মানে কনস্ট্রাকশনের কাজেও দেখছেন এরকম বড় বড় পাথর ইউজ হয় না, এরকম গোল গোল পাথর ইউজ হয় না, জি স্যার। এই পাথরগুলোকে বলা হচ্ছে স্টোন। আর গ্রাভেল মানে কি নুড়ি পাথর, মানে ছোট ছোট পাথর, জি স্যার। ঠিক আছে। তো এর এই এই মানে পাথর যদি আপনার নুড়ি পাথর হোক আর এটা বড় সাইজের পাথরই হোক, এগুলা যদি ওই মাটির মধ্যে উপস্থিত থাকে এটা খুবই খারাপ, ঠিক আছে। এই পাথরগুলোকে বলা হচ্ছে পেবেলস অফ স্টোন এন্ড গ্রাভেল। এটা কেন খারাপ? দে ডু নট অ্যালাউ থরো মিক্সিং অফ দ্য আর্থ, আর্থ বানানটা ভুল, EARTH হবে, ঠিক আছে। এন্ড দ্য ব্রিকস কন্টেইনিং পিবেলস এন্ড গ্রাভেলস আর কনসিডার্ড ভেরি উইক, মানে আমি ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করব, ইট তৈরি করার আগে এই মাটিটাকে খুব ভালো মতো মিশানো হয়, মানে পা দিয়ে এরকম মানে মারানো হয়, বা গরু আছে না এরকম পশুর সাহায্যে এটাকে মারানো হয়, একদম পা দিয়ে মারায় মাটিটাকে একদম খুব ভালো মতো মিশানো হয়। তো যদি ওই মাটির মধ্যে আপনার পেবেল অফ স্টোন এন্ড গ্রাভেল থাকে তাহলে মাটিটাকে আপনি ঠিকমতো মিশাইতে পারবেন না, এটা ঠিকমতো মিশবে না, থরো মিক্সিং পসিবল হবে না। যার জন্য মানে আপনি এই মাটি ব্যবহার করে যদি ইট তৈরি করেন ইটটা কি হবে, খুবই দুর্বল বা উইক টাইপের একটা ইট হবে, ঠিক আছে। সাচ ব্রিক্স ক্যান নট বি ব্রোকেন এট দ্য ডিজায়ার্ড সেকশন এন্ড দে ব্রেক ভেরি ইরেগুলারলি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে দেখবেন যে মিস্ত্রিরা বা রাজমিস্ত্রিরা যখন হচ্ছে দেয়াল তৈরির কাজ করে অনেক সময় একদম মনে করেন একটা দেয়াল তো কি করে একটার পর একটা ইট বসায় দেয়াল তৈরি করে না, করে? কেউ কোনো জি কথা বলেন স্যার। না কেন? করে। জি স্যার। অনেক সময় দেখবেন যে একদম একটা দেয়ালের লাস্ট মাথায় গিয়ে একটা ইট পুরা লাগতেছে না, একটা ইটের কি অর্ধেকটা লাগবে, লাগবে। অর্ধেক লাগবে, ঠিক আছে। জি স্যার। মানে হচ্ছে ব্যাপারটা এরকম চিন্তা করেন, এখানে একটা ছবি আছে এটা দেখাইলে আরো ভালো বুঝবেন। এই যে এই ভদ্রলোক কি করতেছে এখানে, মানে ইট বসায় বসায় দেয়াল বানাচ্ছে না। মনে জি করেন স্যার। এই জায়গায় আসার পরে মানে আমার দেয়ালটার এখানে এখানে আমি মনে করেন ইট বসাইছি 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 বসাইছি, লাস্টে এসে এই জায়গাটাতে এসে একটা ইট পুরা লাগতেছে না, একটা ইটের কটুক লাগতেছে, এই যে অর্ধেক লাগতেছে একটা ইটের। অর্ধেক লাগতেছে। এখন দেখবেন যে মিস্ত্রিরা কি করে তাদের হাতে যে এই যে ইটটারে ধইরা মাঝখানে একটা প্লাস্টার বাড়ি করার দিলে যে একটা অর্ধেক। চামচের মতো আছে এই চামচটাকে বলে হচ্ছে গিয়ে কুন্নি বা ট্রোয়েল, এটাকে কি বলে? কোন বলে স্যার? ইংরেজিতে বলে ট্রোয়েল আর বাংলায় মিস্ত্রিরা এটাকে কি বলে? কুন্নি বলে, কুন্নি, ঠিক আছে। আর মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় ইংরেজিতে কি বলে? ট্রোয়েল বলে। যেটা দিয়ে হচ্ছে গিয়ে এই সিমেন্টের মানে প্লাস্টার গুলো হচ্ছে ইটের গায়ে মানে লাগাচ্ছে। এখন দেখবেন যে ইট যদি মাঝখানে ভাঙতে হয় তাহলে মিস্ত্রিরা এই ট্রোয়েল দিয়ে মাঝখানে একটা বাড়ি দেয় ইটের, এবং ইটটা কি সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই না? বাট আপনি যখন ইট তৈরি করার সময় যে মাটিটা ব্যবহার করবেন ওই মাটির মধ্যে যদি এই পিবেল অফ স্টোন এন্ড গ্রাভেল থাকে তাহলে ইটটাকে এরকম মাঝখানে এত সুন্দরভাবে সমানভাবে ভাগ করা যাবে না, ইটটা হচ্ছে ভাঙবে ঠিকই কিন্তু কি ইরেগুলার শেপে ভাঙবে। মানে আপনি ডিজায়ার্ড সেকশন মানে একদম এই মাঝখানে বাড়ি দিয়ে সুন্দর করে দুই ভাগে ভাগ করতে পারবেন না, বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এইবার হচ্ছে দেখেন যে আমরা এরপর ক্ষতিকারক উপাদান কোনটা, এরপর ক্ষতিকারক উপাদান হচ্ছে আয়রন পাইরাইটস। আয়রন পাইরাইটস কে হচ্ছে বলে বোকাদের স্বর্ণ, কি বলে?
এটার কালার একটু হলদেরা টাইপের হয়, দেখতে একটু মানে সোনার মতো বা গোল্ডের মতো, বাট এটা আসলে গোল্ড না বা সোনা না, এই জন্য এটাকে হচ্ছে কি বলে, বোকাদের স্বর্ণ বা ফুলস গোল্ড বলে। আচ্ছা, এখন এই আয়রন পাইরাইটস দেখেন যে মানে থাকলে কি প্রবলেম হবে, যে প্রেজেন্স অফ আয়রন পাইরাইটস কজেস ক্রিস্টালাইজেশন এন্ড ডিসইন্টিগ্রেশন অফ ব্রিক্স ডিউরিং বার্নিং। ক্রিস্টালাইজেশন মানে কি, স্ফটিক না ক্রিস্টাল মানে কি, স্ফটিক মানে কোনো কিছু জমাট বেঁধে যাওয়া, আর ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে আলাদা আলাদা হয়ে যাওয়া বা মানে পার্ট পার্ট খুলে যাওয়া। তো যদি ইটের মধ্যে আয়রন পাইরাইট থাকে তাইলে যখন ইটটাকে পোড়ানো হবে, মানে আমরা তো কাঁচা ইটকে আগুনে পোড়ায় শক্ত করি, তো ইটটাকে যখন আপনি আগুনে পোড়াবেন তখন হচ্ছে এই আয়রন পাইরাইটটা কি হবে, মানে ইটের যে মাটিগুলো আছে বা ইটের মধ্যে কি ক্রিস্টাল ক্রিয়েট করবে বা স্ফটিক ক্রিয়েট করবে বা জমাট বাঁধায় ফেলবে, এবং ইটটা কি হবে পার্ট পার্ট আলাদা হয়ে যাবে। কারণ আমি তো চাই যে ইটের সবগুলো উপাদান সমানভাবে সব জায়গায় মানে একদম থরলি মিক্সিং অবস্থায় থাকুক, কিন্তু আপনার এই আয়রন পাইরাইটটা কি করবে, তারা নিজে তো জমাট বাঁধবে নিজে জমাট বাইদা কি করবে, এই ক্রিস্টালাইজেশন ক্রিয়েট করবে বা ক্রিস্টাল ক্রিয়েট করবে, এবং যার কারণে ইটটা কি ডিসইন্টিগ্রেশন মানে ইটটা এরকম মানে পার্ট পার্ট দেখবেন যে আপনি আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন যে ইট কজেস ডিসকালারেশন অফ ব্রিক ইন দ্য ফর্ম অফ ব্ল্যাক স্ল্যাগ, মানে ইটের কালার নষ্ট হয়ে যায়, ইটটা কি হয়, ইটটা হচ্ছে ডিসকালার হয়ে যায়। আমরা অনেক সময় দেখবেন জামা কাপড় অনেকদিন ইউজ করলে কি হয়, ফেড হয়ে যায় না বা ডিসকালার হয়ে যায় না, অনেকবার মানে বারবার ধুইলে হয়, জি স্যার। তো সেম কালার নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায়, মানে আমাদের জামা কাপড় অনেকদিন ইউজ করলে। তো এরকম দেখবেন যে মানে ইটটা যদি আপনি মানে ইটের মধ্যে যদি আয়রন পাইরাইট থাকে তাহলে ইটের কালারটা কি আর ঠিক থাকবে না, মানে সুন্দর একটা লাল কালার থাকবে না, এটা ডিসকালার হয়ে যাবে। এবং মানে ডিসকালারটা কিভাবে হবে, যে ইন দা ফর্ম অফ ব্ল্যাক স্ল্যাগ, মানে ইটের গায়ে কালো ছোপ ছোপ পড়বে, ঠিক আছে, কালো এরকম ছোপ ছোপ দেখা যাবে ইটের গায়ের মধ্যে, ঠিক আছে, যদি ওতে মানে আয়রন পাইরাইটস থাকে ইটের মধ্যে। আচ্ছা এরপর দেখেন যে অ্যালকালি মানে ক্ষার বা ক্ষারক যেটাই বলেন না। আচ্ছা ওই দিন মানে প্রথম দিন হচ্ছে একটা জিনিস একটু গ্যাঞ্জাম করছিলাম, মনে রাখবেন যে অ্যালকালি আর বেস এই দুইটাই কি, অ্যালকালি মানে হচ্ছে ক্ষারক আর বেস মানে হচ্ছে ক্ষার, আর এসিড তো হচ্ছে কি বুঝতেছি না, যে অম্ল, ঠিক আছে। আচ্ছা মানে মেইন কথা হচ্ছে মনে রাখবেন যখনই আমি বলতেছি যে কোনো কিছু অ্যালকালাইন, মানে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ক্ষার আছে, ঠিক আছে। আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারকই ক্ষার না, এরকম কিছু একটা পড়ছিলাম, মনে আছে ছোটবেলায় কেমিস্ট্রিতে, এসএসসি তে এরকম কিছু একটা জি পড়ছিলাম স্যার আমরা। পড়ছি স্যার। জি স্যার পড়ছি, মনে আচ্ছা আছে। হ্যাঁ, তার মানে যখনই বলা হবে যে কোনো কিছু অ্যালকালাইন বা কোনো কিছুর মধ্যে হচ্ছে গিয়া মানে অ্যালকানিটি বেশি, তো বুঝবেন যে ওটার মধ্যে কি আছে, ক্ষার আছে। আর যখন জি বলবে যে স্যার। অ্যাসিডিটি বেশি বা অ্যাসিডিক, তখন বুঝবেন কি আছে, মানে অম্ল আছে। আচ্ছা তো দেখেন যে এই অ্যালকালাইন বা এই ক্ষারের মানে মেইনলি কি থাকলে আমাদের মাটিটা মানে অ্যালকালাইন হয়ে যায়, মানে এই সোডিয়াম আর পটাশিয়াম এই দুইটা জিনিস যদি থাকে তাইলে হচ্ছে কি হবে, আমাদের ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করতেছি এই মাটিটা কি হবে আপনার, মানে এই সোডিয়াম আর পটাশিয়ামের লবণ যদি থাকে, ঠিক আছে, মানে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড এই লবণ যদি থাকে তাইলে আমাদের ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করতেছি মাটিটা কি অ্যালকালাইন হয়ে যাবে বা এর ক্ষারীয় হয়ে যাবে। আচ্ছা, alkalis act as a flux in the clean and causes fusion, warping and twisting of brick, মানে আপনি যদি অ্যালকালি সম্পূর্ণ বা অ্যালকালি আছে এরকম একটা মাটি ইট তৈরি করতে ব্যবহার করেন, তাহলে এই এই মাটিটা মানে এই ইটটা যখন আপনি ক্লিন বা চুলার মধ্যে, এই যে এরকম আমরা দেখছিলাম যে ইট পোড়ানো হয় বড় বড় চিমনির মধ্যে বা চুলার মধ্যে, তো এরকম চুলার মধ্যে যখন আপনি ইটটাকে পোড়াবেন তখন কি বিক্রিয়া হবে, ফিউশন বিক্রিয়া হবে। আমরা কেমিস্ট্রিতে ইন্টারে থাকতে ফিউশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন ফিউশন এই বিক্রিয়াগুলো পড়ছেন, মনে আছে? জি স্যার, বড়টা ভাঙ্গা ছোট ছোট হয়, আবার হ্যাঁ, ছোটগুলা যুক্ত হয়ে নিউক্লিয়ার বড় হয় একটা। ফিশন মানে হচ্ছে বড়টা ভেঙে ছোট হয়, আর ফিউশন মানে হচ্ছে ছোট দুইটা মানে কম জি স্যার, পারমাণবিক ভরের মৌল একত্রে যুক্ত হয়ে কি একটা বড় একত্রিত যুক্ত বা হয়ে বেশি একটা বড়। পারমাণবিক ভরের মৌল গঠন করে। তো এগুলাকে জি স্যার। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। আপনারা মানে কেউ কি ইংলিশ সিরিজ দেখেন? বিভিন্ন জি স্যার। ইংলিশ, যে ব্রেকিং ব্যাড, তারপর হচ্ছে চ্যারন বিল, অনেকগুলো এরকম ইংলিশ সিরিজ আছে। তো
একটা চ্যারনবিল নামে একটা খুব ভালো ইংলিশ সিরিজ আছে, চ্যারনবিল, ঠিক আছে? রাশিয়ার চারনবিল নামে একটা জায়গায় হচ্ছে কি আপনার একটা নিউক্লিয়ার প্ল্যান্টে এরকম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়েছিল। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়ে ওই প্ল্যান্টটা হচ্ছে কি আপনার মানে বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে গেছিল। প্রবলেম হচ্ছে ধ্বংস হওয়ার পরে বাতাসে যে পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়াইছিল তার কারণে প্রচুর মানুষ মারা গেছিল, এবং এই তেজস্ক্রিয়তা হচ্ছে ওই শহরে অনেকদিন ছিল। তো মানে কারো যদি মন চায় দেখতে পারেন, বেশি না 5টা মনে হয় এপিসোড আছে, মানে তাড়াতাড়ি দেখতে পারবেন, মানে অবসর টাইমে দেখেন আর কি, পড়াশোনা বাদ দিয়ে আবার দেখেন না। আচ্ছা, তো যাই হোক, তো আহ, আমরা দেখলাম যে এরকম তাহলে কি হবে যদি অ্যালকালি থাকে, এই অ্যালকালি হচ্ছে ওই চুলার মধ্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া গঠন মানে অ্যাকমপ্লিশ করবে, এবং এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার কারণে ইটটা হচ্ছে কি হবে, ওয়ার্পিং, মানে ইটটা হচ্ছে এরকম কুচকায় যাবে বা এরকম টুইস্টিং, আঁকাবাঁকা হয়ে যাবে, মানে ইটের শেপটা ঠিক থাকবে না, আঁকাবাঁকা ইট প্রডিউস হবে, মানে সমান চারকোনা ইট আর আপনি দেখতে পারবেন না। আচ্ছা, অ্যালকালি প্রেজেন্ট ইন ব্রিক্স অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, মানে ইটের মধ্যে যদি অ্যালকালি বা ক্ষার থাকে, এই অ্যালকালি কি করবে, বাতাস থেকে আপনার ময়েশ্চার বা জলীয় বাষ্প শোষণ করবে বা পানি অ্যাবজর্ব করবে বাতাস থেকে, ঠিক আছে? এখন প্রবলেমটা কি, বাতাস থেকে যদি পানি অ্যাবজর্ব করে তাহলে প্রবলেমটা কই হবে? প্রবলেমটা হচ্ছে সাচ ব্রিক্স ওয়েন ইউজড ফর ম্যাসোনারি ওয়ার্ক, ম্যাসোনারি ওয়ার্ক মানে হচ্ছে গাঁথনি, মানে ইটের দেয়াল বা ইটের যে গাঁথনি এগুলাকে ইংরেজিতে বলা হচ্ছে ম্যাসোনারি ওয়ার্ক। তো প্রবলেমটা হচ্ছে আপনি যখন এই ধরনের ইট গুলা ম্যাসোনারি ওয়ার্ক বা এরকম গাঁথনি তৈরি করার কাজে ব্যবহার করবেন, কজেস ডিপোজিশন অফ হোয়াইট পাউডার অন দ্য সারফেস, মানে দেখবেন যে এই ধরনের ইটগুলা দিয়ে যদি আপনি গাঁথনি তৈরি করেন তাহলে এই দেয়ালের গায়ের মধ্যে এরকম সাদা সাদা ছোপ ছোপ পড়বে। দেখছেন হোয়াইটিশ একটা ছোপ ছোপ পড়ছে না, সাদা সাদা রঙের দাগ দাগ, এই ছবিটাতে খেয়াল করছেন? ডেপোজিশন মানে কি, অধক্ষেপ। আমরা পড়ছি না ছোটবেলায় যে প্রিসিপিটেশন বা ডেপোজিশন মানে কি, কোনো কিছু হচ্ছে অধক্ষেপ করা। তো এরকম সাদা পাউডার গুলা জমবে আর কি ইটার গায়ের মধ্যে। বিকজ ওয়েন ড্রাইং, মানে কারণ কি, কারণ এই ইট গুলা যখন আপনি মানে এই ইটটা দিয়ে যখন আপনি একটা কনস্ট্রাকশনের কাজ করছেন, ইটটা তো অবশ্যই ভিজা আছে বা ইটটা হচ্ছে ওয়েট অবস্থায় আছে, বাট যখন রোদে হচ্ছে ইটটা শুকাবে, ইট থেকে তখন কি হবে, ইটের সারফেস থেকে পানিগুলা ইভাপোরেট বা বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে, বাট থাকবে কি, ওই পানির মধ্যে যে লবণটা ছিল, এই যে মানে সল্ট অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম, এই লবণটা হচ্ছে তখন ইটের সারফেসের মধ্যে ভিজিবল হবে বা দেখা যাবে পাউডার ফর্মে। ঠিক আছে, বুঝতে পারছেন? because when drying the salts which have come to the surface with moisture get deposited, মানে যে ময়েশ্চারটা ইটের সারফেসের গায়ে লাগছিল, এই ময়েশ্চারটা হচ্ছে যখন ইটটা রোদে শুকায় যাবে, পানি তো বাষ্পীভূত হয়ে চলে যাবে, কিন্তু ওই ময়েশ্চারের মধ্যে বা ওই পানির মধ্যে যে লবণটা ছিল, এই সল্ট অফ সোডিয়াম অথবা সল্ট অফ পটাশিয়াম, এই লবণগুলো হচ্ছে এজ এ ডিপোজিশন বা অধক্ষেপ আকারে ইটের সারফেসের মধ্যে ভিজিবল বা পাউডার মানে ফর্মে দেখা যাবে বা ভিজিবল হবে। মানে বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন যে দিস অ্যাকশন ইজ অলসো নোন অ্যাজ এফ্লোরোসেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এফ্লোরোসেন্স কি জিনিস, এটা পরীক্ষাতে আসতে পারে বা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ এফ্লোরোসেন্স। ঠিক আছে, মানে এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হচ্ছে এফ্লোরোসেন্স, হুইচ সিরিয়াসলি স্পয়েলস দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য বিল্ডিং। মানে এটা কি করতেছে, আপনার বিল্ডিং এর যে সৌন্দর্য বা ইটের যে সৌন্দর্য, মানে এটা নষ্ট করতেছে, মানে বিল্ডিং এর যে অ্যাপিয়ারেন্স বা বিল্ডিং এর যে আউটলুক পুরোটাই ধ্বংস করে দিচ্ছে এই এফ্লোরোসেন্স বা ইটের গায়ে এরকম সাদা সাদা দাগ পড়লে। তাহলে এফ্লোরোসেন্স কি জিনিস যদি জিজ্ঞেস করি, কেউ কি বলতে পারবেন যে হোয়াট ইজ এফ্লোরোসেন্স? এটা হচ্ছে যদি ইটের মধ্যে অ্যালকালি থাকে তাইলে মানে এই সল্ট অফ সোডিয়াম সল্ট অফ পটাশিয়াম থাকে, তাহলে ইটটা কি হবে আপনার বাতাস থেকে জলীয় বাষ্প বা ময়েশ্চার অ্যাবজর্ব করবে, এবং এই ইটটা যখন রোদে শুকায় যাবে তখন কি পানিটা এভাপোরেট হয়ে মানে চলে যাবে, কিন্তু ওই পানির মধ্যে যে লবণ বা যে সল্ট আছে ওই সল্টটা এজ এ পাউডার ফর্মে ইটের গায়ে ডিপোজিট করবে বা ডিপোজিশন হিসেবে দেখা যাবে, এবং এই ফেনোমেনা বা এই ঘটনাটাকে কি বলে, এফ্লোরোসেন্স বলে। বুঝতে পারছেন? স্যার আমরা যে বলি ওয়ালে নোনা ধরছে এই এক্স্যাক্টলি এটাই এটাই এই মানে ইটের আমরা বলি না যে লোনা পড়ছে, এটাকে এফ্লোরোসেন্স বলে ইংরেজিতে। এবং এটা কেন হয় মানে আপনাদেরকে জিজ্ঞেস করা হইতে পারে বা পরীক্ষাতে লিখতে বলা হইতে পারে, মানে শর্ট কোয়েশ্চেন হিসেবে, তো আশা করি লিখতে পারবেন যে কেন হয়। জাস্ট এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন,
অ্যালকাইন বেশি পড়লে নাকি কম পড়লে কি জিনিসটা হয়? কি হয়েছে? অ্যালকাইন বেশি পড়লে হয় না কম পড়লে হয়? এই সাদা সাদা দাগ আছে কি বেশি বললে হয়? ক্ষার। বেশি বললে মানে যদি ক্ষার থাকে বা অ্যালকালি থাকে তাইলে হচ্ছে গিয়া এরকম মানে লবণের মতো লোনা পড়বে এটার মধ্যে, যেটাকে ফ্লোরোসেন্স বলে। আচ্ছা, বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, এবার আমরা চলে আসি অর্গানিক ম্যাটারে। তো অর্গানিক ম্যাটার কি বলছিলাম, ওই যে ঘাস লতা পাতা। তো যদি অর্গানিক ম্যাটার থাকে তাইলে কি হবে? প্রেজেন্স অফ অর্গানিক ম্যাটার অ্যান্ড ভেজিটেশন, মানে আপনার এরকম অর্গানিক ম্যাটার বা এরকম ভেজিটেশন মানে গাছ লতা পাতা যদি এগুলো থাকে ইন দ্য ব্রিক আর্থ রেন্ডার দ্য ব্রিক পোরাস, মানে এই জিনিসগুলা এই অর্গানিক ম্যাটার গুলো হচ্ছে ইটটাকে পোরাস বা ভেদ্য বানায় ফেলবে। মানে ইটের মধ্যে সহজেই কি ঢুকতে পারবে? ওয়াটার বা পানি ঢুকতে পারবে, যেটা হচ্ছে আমার জন্য ডিজায়ারেবল না। আমি কি চাচ্ছিলাম? আমি চাচ্ছিলাম ইটটাকে আমি কি বানাবো? স্যার ইমপারমিয়েবল বা অবেদ্য বানাবো। কোন জিনিসটা থাকলে ইটটা ইমপারমিয়েবল হবে? মনে আছে? এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইড নাকি আয়রন অক্সাইড? স্যার আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড থাকলে ইটটা হচ্ছে আপনার ওই যে আমরা দেখছিলাম যে ইটের ডিউরেবিলিটি বাড়বে ইমপারমিয়েবল হবে। এবং ইটটা হচ্ছে কি হয়ে যাবে? ইমপারমিয়েবল হবে। আর যদি অর্গানিক ম্যাটার থাকে তাহলে তার ঠিক উল্টা, ইটটা পোরাস ইমপারমিয়েবল হবে। হওয়ার বদলে কি হয়ে যাবে? পোরাস পোরাস। বা ভেদ্য, মানে ইটের মধ্যে সহজেই পানি ঢুকতে পারবে। আচ্ছা, এরপর দেখেন যে প্রেজেন্স অফ আরইএইচ অর ক্যালার, মানে প্রেজেন্স অফ রেহ এন্ড ক্যালার মানে কি? মানে হচ্ছে আপনার এটাও এক ধরনের লবণ টাইপের জিনিস, মানে এক ক্ষতিকারক লবণ টাইপের। যে ইটের মধ্যে যদি আপনার দিস কনসিস্ট অফ সোডিয়াম ক্লোরাইড, মানে লবণ, সোডিয়াম কার্বনেট লবণ, সোডিয়াম সালফেট, মানে সোডিয়ামের বিভিন্ন লবণ ফর্ম আর কি, যদি এগুলা থাকে এগুলাকে হচ্ছে গিয়া এই রে বা মানে ক্যালার বলে। এগুলা কি করবে? এগুলো হচ্ছে দিস এলিমেন্ট রিক্রিস্টালাইজ আফটার বার্নিং, মানে হচ্ছে এগুলা তো লবণ তো দানাদার ফর্মে থাকেই। এখন আপনি যখন ইট তৈরি করবেন দেখা যাবে যে এই দানাগুলা ভাঙা ভাঙা ইটের সাথে মিশে যাবে। কিন্তু যখন এই মাটিটাকে আপনি আবার আগুনে পোড়াবেন, এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, এই লবণগুলো হচ্ছে আবার দানাদার বা স্ফটিকে পরিণত হবে ইটটাকে পোড়ানোর পরে, and deposit on the surface of the masonry in form of whitish spot, এবং এই লবণগুলো হচ্ছে ইটের গায়ের মধ্যে সাদা দাগ দাগ হিসেবে পড়বে, স্যার আবার আগের মতো হচ্ছে সাদা পাউডার ফর্মে চলে সাদা আসবে। পাউডার ফর্মে পড়বে। এবং মানে এটাকে তো একটা প্রবলেম যে ইটের যে আপনার অ্যাপিয়ারেন্স বা ইটের যে সৌন্দর্য এটা নষ্ট হবে। পাশাপাশি দিস কজেস পিলিং অফ দ্য প্লাস্টার, মানে চলতা খসে পড়ে আমরা বলি না, বা প্লাস্টার খসে পড়ে বলি না দেয়াল থেকে। জি স্যার। তার জি। মানে যদি এই জিনিসগুলা এই যে রে অথবা ক্যালার থাকে মাটির মধ্যে, ইট যে তৈরি করতে যে মাটিটা ব্যবহার করব ওই মাটির মধ্যে, তাইলে দেখবেন যে দেয়াল থেকে আপনার প্লাস্টার পিলিং, মানে পিলিং মানে হচ্ছে খসে পড়া, বা আমরা মানে কমলার চামড়া ছিঁড়ানো আমরা বলি না যে অরেঞ্জ পিল, মানে মানে চামড়াটা বা খোসাটা সরাই হচ্ছে, তারপরে মানে এরকম দেখবেন যে বিভিন্ন রান্না বান্নার রেসিপির মধ্যে বলে অনেক সময়। তো এই পিলিং মানে হচ্ছে মানে মানে খসে পড়া আর কি। তো দিস কজেস পিলিং অফ প্লাস্টার এন্ড ব্রিক্স, মানে ইট বা মানে প্লাস্টার গুলো হচ্ছে খসে খসে পড়ে, এন্ড আলটিমেটলি লিড টু দ্য ফেলিওর অফ দ্য স্ট্রাকচার। মানে যদি কোনো দেয়াল থেকে এরকম প্লাস্টার বা আপনার ইট হচ্ছে খসে খসে পড়ে তাহলে কি দেয়ালটা আলটিমেটলি ফেল করবে না, দেয়ালটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে জি এই স্যার। রে অথবা ক্যালার থাকলে কি কি প্রবলেম হবে আমরা আশা করি বুঝতে তাহলে কি পারছি স্যার তাহলে। এই যে রে অথবা ক্যালার যেটা, এটা কি হ্যাঁ শুধু স্যার সোডিয়ামের যে লবণ গুলো আছে হ্যাঁ এগুলোতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট এগুলা। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? ইটের মধ্যে কি কি ক্ষতিকারক জিনিস মানে থাকলে খারাপ? একটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে লাইম। তারপর কি দেখলাম? লাইমের পরে কি ছিল? আমি তো ভুলে গেছি। আর ওই যে ছোট ছোট নুড়ি ও পাথর হ্যাঁ, গুলো। আর পিবেলস, ওই যে পিবেলস, পেবিলস অফ পিবেলস অফ স্টোন অর গ্রাভেল। তারপর কি ছিল? কি ছিল?
ওই যে কইছিলেন স্যার বোকাদের স্বর্ণ। আয়রন পাইরাইটস আয়রন পাইরাইট। বানানটা ভুল হইতে পারে, পাইরাইট বানানটা দেখে নিয়েন, মানে একটু বানানটা আমার মনে হচ্ছে আমি ভুল লিখছি, আপনারা দেখে নিয়েন। তারপর কি অ্যালকালি, তারপর কি এই যে অর্গানিক ম্যাটার, তারপর কি, তারপর হচ্ছে রে অথবা ক্যালার, যেটা হচ্ছে কি সোডিয়ামের বিভিন্ন যে লবণ গুলো আছে এগুলো। আচ্ছা, আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। এখন আমরা চলে আসবো হচ্ছে গিয়া ক্লাসিফিকেশন অফ ব্রিক। এই যে আজকে একজন বলতেছিল যে ফার্স্ট ক্লাস ব্রিক কেমনে চিনবো, সেকেন্ড ক্লাস ব্রিক কেমনে চিনবো, থার্ড ক্লাস ব্রিক কেমনে চিনবো। আসলে কিভাবে চিনবেন এটা আপনাদের চিন্তা হবে। মানে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ হচ্ছে ইট দেখে বোঝা যে ইটটার কোয়ালিটি আসলে কেমন। তো এটা খালি চোখে দেখে বোঝারও কিছু উপায় আছে এবং ল্যাবরেটরিতে কিছু টেস্ট করেও বোঝা যায়। তো মানে জিনিসগুলো কি বা কিভাবে আসলে টেস্ট করব। আচ্ছা, আমরা যখন দোকান থেকে বিস্কিট বা সাবান বা কোনো ধরনের চানাচুর কোনো প্রোডাক্ট কিনি, দেখবেন যে ওই মানে প্যাকেটের গায়ের মধ্যে বিএসটিআই অনুমোদিত একটা সিল থাকে, এরকম বিএসটিআই এর বিএসটি। একটা লোগো থাকে, দেখছেন কখনো? জি স্যার। জি স্যার। আচ্ছা, বাংলাদেশ বিএসটিআই এর স্ট্যান্ডার্ড পুরো ইলাবোরেশন কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। এরকম, হ্যাঁ এরকম কিছু, বাংলাদেশ ইনস্টিটিউট। ইনস্টিটিউট। আচ্ছা, এখন এই আমি ইটকে কখন ফার্স্ট ক্লাস বলতে পারবো, কখন সেকেন্ড ক্লাস বলতে পারবো, কখন থার্ড ক্লাস বলতে পারবো, মানে এগুলার স্ট্যান্ডার্ড বা গাইডলাইন গুলো আসলে সেট কে করে দিছে? বিএসটিআই করে দিছে। মানে ইটের জন্য কিন্তু বিএসটিআই এর গাইডলাইন আছে, বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের জন্য বিএসটিআই এর কিছু গাইডলাইন আছে। তো এখন হচ্ছে এই বিএসটিআই এর গাইডলাইন অনুযায়ী আমরা দেখবো যে ফার্স্ট ক্লাস ইট কোনগুলা, সেকেন্ড ক্লাস মানে ইট কোনগুলা, থার্ড ক্লাস কোনগুলা। দেখেন, আচ্ছা প্রথমেই দেখেন যে ইটকে হচ্ছে আমরা 5 ভাগে বা ইটের হচ্ছে 5টা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? কি কি? ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক, ওভার বার্ন অর ঝামা ব্রিক মানে যেটা হচ্ছে অতিরিক্ত পোড়ানো হয়েছে, আন্ডার বার্ন অর পিলা ব্রিক যেটা কম পোড়ানো হয়েছে। এই 5টা হচ্ছে ইটের ক্লাসিফিকেশন। এখন আমি মানে কোন ইটটা কিভাবে চিনবো এবং কোনটাকে আমি কি কাজে ব্যবহার করব, মানে এটা এখন আমরা দেখবো। আচ্ছা, প্রথমেই দেখেন যে ফার্স্ট ক্লাস ব্রিক। তো ফার্স্ট ক্লাস ব্রিকের যে স্ট্যান্ডার্ড বা যে গাইডলাইন গুলো এটা সম্পর্কে বলা আছে, এটা হচ্ছে কোথায় বলা আছে? ওই যে বিডিএস মানে কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড, বিতে হচ্ছে বাংলাদেশ, মানে বিডিতে হচ্ছে কি বাংলাদেশ, আর এসে কি বিডিতে হচ্ছে কি বাংলাদেশ। বাংলাদেশ। তো বিএসটিআই এর যে মানে আপনার বইটা আছে বা যে গাইডলাইন বা যে কোডটা আছে, ওই গাইডলাইনে 208 নাম্বার ধারা বা মানে 2002 এটা একটা নাম্বার, হয়তো এটা 2002 মানে 2 সালে ওরা সেট আপ করছে বা 2002 সালে হচ্ছে পাবলিশ করছে, এই জন্য 208 2002 লিখছে আর কি। যে 2002 সালে যে গ্যাজেটটা পাবলিশ করছে বা 2002 সালে যে মানে গাইডলাইনটা পাবলিশ করছে, তার মধ্যে 208 নাম্বার ধারাটা হচ্ছে গিয়া ইটের সম্পর্কে বলা আছে। আপনারা যদি গুগলে সার্চ দেন যে মানে বিডিএস 208 2002, তাইলেই মানে দেখবেন যে এই ধারাটা পেয়ে যাবেন ইট সম্পর্কে কি বলা আছে। তো ফার্স্ট ক্লাস ইটকে বলা হচ্ছে কি এস গ্রেড। সম্ভবত এখানে এস বলতে সুপেরিয়র গ্রেড বা খুব ভালো কোয়ালিটি বুঝাইছে এস দিয়ে। আমরা সবচাইতে ভালো রেজাল্ট কি করি? এ প্লাস পাই না যদি খুব ভালো রেজাল্ট করি? তারপরে কি পাই? এ পাই। তারপরে কি পাই? এ মাইনাস পাই। তো এখানে হচ্ছে এ প্লাস বলতে আসলে বুঝাইছে এস বা সুপেরিয়র গ্রেড, মানে একদম হাইয়েস্ট ক্যাটাগরির যে ইট বা হাইয়েস্ট কোয়ালিটির যে ইট, এটাকে হচ্ছে কি বলে? ফার্স্ট ক্লাস ব্রিক বলে বা এস গ্রেড ব্রিক বলে। মনে থাকবে? আপনি এখন একটা ফার্স্ট ক্লাস ব্রিক চিনবেন কিভাবে? দেখেন, এটার কিছু বৈশিষ্ট্য আছে। এই ডান দিকে যে ছবিটা দেখতেছেন, ইটটা হচ্ছে দেখতে এরকম সুন্দর হবে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আচ্ছা, এটা আসলে কোনো বৈশিষ্ট্য না, এটা জাস্ট আমরা বললাম আর কি। দেখেন প্রথম বৈশিষ্ট্যটা কি? সাইজ অফ দ্য বার্নড ব্রিক ইজ এক্স্যাক্টলি 9.5 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। মানে ইটটাকে আগুনে পোড়ানোর পরে এটার মানে ডাইমেনশনটা এক্স্যাক্টলি কত হবে? 9.5। 9.5 হচ্ছে কি এখান থেকে মানে এতটুকু পর্যন্ত হবে কত ইঞ্চি? দৈর্ঘ্য 9.5 ইঞ্চি। তারপরে প্রস্থ 4.5 ইঞ্চি। প্রস্থ 4.5, উচ্চতা
3 এখান থেকে এতটুকু 9.5 4.5 কতটুকু তাহলে বলেন তো? এই যে প্রস্থ স্যার প্রস্থ এখান থেকে প্রস্থ। এতটুকু জি স্যার 4.5 আর স্যার ইটের 4.5 আর থিকনেস বা উচ্চতা পুরুত্ব তো- যেটা যেটা উচ্চতা বলতে পারেন বা পুরুত্ব বলতে পারেন যেটা স্যার পুরুত্ব কি 3 ইঞ্চি 3 ইঞ্চি। ঠিক আছে, জি স্যার তাহলে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফার্স্ট ক্লাস ব্রিকের সাইজ হবে আগুনে পোড়ানোর পরে। আচ্ছা, এরপর দেখেন যে দ্য ব্রিক আর্থ is free from small pebbles, lime lumps, organic matter and sodium salts। মানে এই ইটটা তৈরি করতে যে মাটিটা আমরা ব্যবহার করব এই মাটিটা কি আপনার লাইম, স্মল পিবেল মানে লাইম লাম মানে চুনের দলা, অর্গানিক ম্যাটার এবং সোডিয়ামের যে বিভিন্ন লবণগুলো আছে এগুলো থেকে ফ্রি থাকতে হবে বা মুক্ত থাকতে হবে। আচ্ছা, ওয়েল বার্নড, ইটটা সঠিকভাবে পোড়ানো হইতে হবে, মানে অতিরিক্ত পোড়ানো যেন না হয়, আবার হালকা পোড়ানো মানে কম পোড়ানো যেন না হয়। কালার ইজ ইউনিফর্ম ইয়েলো অর রেড, মানে কালারটা হবে হচ্ছে একদম ইউনিফর্ম হলুদ, মানে একদম সমান হলুদ অথবা একদম সমান লাল, মানে কোথাও একটু বেশি লাল, মানে এই জায়গাটা মনে করেন একটু বেশি লাল, এই জায়গাটা একটু কম লাল, অথবা এই জায়গাটা একটু বেশি হলুদ, এই জায়গাটা একটু কম হলুদ, এরকম না। মানে ইটের কালারটা হচ্ছে সব জায়গায় সমান ভাবে থাকবে, মানে ইউনিফর্ম হবে। এখানে যে ইটটা দেখতেছেন এটার কালারটা কি একদম ইউনিফর্ম না, মানে সব জায়গায় সেম পরিমাণ লাল না, কালারটা হচ্ছে এরকম ইউনিফর্ম হবে। ঠিক আছে, সারফেস ইজ রেগুলার এন্ড সাইডস আর প্যারালাল, মানে সারফেস গুলো রেগুলার হবে, ইরেগুলার না, মানে কোথাও একটু ভাঙা, কোথাও একটু অসমান, কোথাও একটু উঁচু, কোথাও একটু নিচু, এরকম কোনো ইরেগুলার শেপ থাকবে না। এবং ইটের যে পাশগুলা বা যে সাইড গুলা একটার সাথে আরেকটা কি থাকবে, প্যারালাল বা সমান্তরাল থাকবে। খেয়াল করেন এই ইটটার মধ্যে এই সাইডটা আর এই সাইডটা কি একদম সমান্তরাল না, একদম মানে প্যারালাল না? এই সাইডটা আর এই সাইডটা এরা কি সমান্তরাল, এই সাইডটা আর এই সাইডটা এরা কি সমান্তরাল, এই সাইড আবার এই সাইড সমান্তরাল, মানে প্রত্যেকটা পাশ কি একটা সাথে আরেকটা সমান্তরালে আছে। ঠিক আছে, মানে প্যারালালে থাকবে এবং এজেস আর শার্প, এবং যে এই যে সাইড গুলা এই সাইড গুলো হচ্ছে ধারালো হবে, আপনি যদি আঙ্গুল দিয়ে টাচ করেন আপনার কাছে ধারালো মনে হবে। এন্ড এট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, এবং তারা একজনের সাথে আরেকজন কত ডিগ্রিতে থাকবে, আবার মানে একটা তো হচ্ছে সমান্তরালে থাকবে একটা কি 90 ডিগ্রিতে থাকবে, তার মানে কি এই বাহু আর এই বাহু এদের মধ্যে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। বুঝতে পারছেন? বোঝা গেছে? স্যার এটা স্যার আরেকবার একটু বোঝাই দিয়েন স্যার। কোনটা আরেকবার বলবো? স্যার এই ফার্স্ট নাম্বার লাইনটা স্যার, এই 5 যে নাম্বার। ইটের যে সাইড গুলা এই সাইড এই সাইড এই সাইড এই সাইড প্রত্যেকটা সাইড কি হবে একটার সাথে আরেকটা সমান্তরালে থাকবে বা প্যারালালে থাকবে। এবং আপনার এই যে সাইড মানে দুইটা সাইডের মধ্যে যে কোণ মধ্যবর্তী কোণ এটা কি রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি হবে। এবার বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ইটের দেখেন যে আপনার টেক্সচারটা বা ইটের যে গঠনটা এটা কেমন হবে, হ্যাভ ফার্ম মানে শক্ত বা দৃঢ়, কম্প্যাক্ট এন্ড ইউনিফর্ম টেক্সচার, মানে আপনি দেখেই বুঝতেছেন যে এই ইটটা হচ্ছে একদম কম্প্যাক্ট অবস্থায় আছে বা ফার্ম, একদম এটার টেক্সচারটা কি ইউনিফর্ম, মানে কোথাও অ্যাব্রোথ্যাব্রো অবস্থা নাই। নো সাইন অফ এফ্লোরোসেন্স, এই ইটটার মধ্যে কোনো লোনা বা লবণ দেখতেছেন, কোনো সাইন বা চিহ্ন আছে লবণের? না স্যার তার মানে ফার্স্ট ক্লাস ইটের মধ্যে এফ্লোরোসেন্স বা লবণের কোনো চিহ্নই থাকতে পারবে না। ক্রাশিং স্ট্রেংথ মোর দ্যান 280 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে এই ইটটাকে যদি আপনি কম্প্রেশন বা চাপ দিয়ে ভাঙতে যান তাইলে এই ইটটার প্রতি সেন্টিমিটার স্কোয়ারে, মানে আপনি যদি পুরো ইটটার মধ্যে একটা ছোট্ট অংশ চিন্তা করেন, এই ছোট্ট অংশটার ডাইমেনশন মনে করেন 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, তাহলে এটার ক্ষেত্রফল কত 1 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এই পুরা ইটটার প্রতি সেন্টিমিটার স্কোয়ার এরিয়াতে আপনাকে 280 কেজি বল প্রয়োগ করতে হবে যদি আপনি প্রথম মানে ফার্স্ট ক্লাস ইটকে ভাঙতে যান কম্প্রেশন বা বল স্যার চাপ প্রয়োগের আপনার মাধ্যমে। কথা শুনতেছি না স্যার। অন্যরা কি আমার কথা শুনতেছেন? জি স্যার। তাইলে জি স্যার। আপনার ইন্টারনেটে স্যার, প্রবলেম শুনতেছি। হচ্ছে। ঠিক আছে, আপনি একটু পরে তাহলে রেকর্ডিংটা আবার শুনে নিয়েন। আচ্ছা,
এটা হচ্ছে কি ভ্যালু? মিন ভ্যালু, মানে এভারেজ ভ্যালু। মানে হচ্ছে আপনি মনে করেন 5টা বা 10টা বা 15টা ইট নিয়ে মানে এভাবে ভাঙছেন কম্প্রেশন অ্যাপ্লাই করে বা চাপ দিয়ে। আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে দেখবেন যে কিভাবে আমরা ইটের কম্প্রেশন স্ট্রেংথ টেস্ট করি। আমাদের ল্যাবে একটা মেশিন আছে কম্প্রেশন মানে কম্প্রেসিভ টেস্ট মেশিন। ওই মেশিনটার মধ্যে হচ্ছে আমরা ইটটা ঢুকাই দিয়ে এরকম উপর থেকে চাপ দেই, আর নিচে একটা এরকম মানে বেস থাকে। তো এই চাপে ভাঙতে কতটুকু চাপ লাগতেছে আমরা এটাই চেক করি আর কি। এখানে কতটুকু বললাম যে প্রতি সেন্টিমিটার স্কোয়ারে 280 কেজি বল প্রয়োগ করতে হবে বা 280 কেজি বল লাগবে। এবং এটা হচ্ছে মিন ভ্যালু, মানে আপনি যদি 5টা ইট ভাঙেন, হয়তো একটা ভাঙতে আপনার লাগবে 270 কেজি, একটা ভাঙতে লাগবে 285 কেজি, একটা ভাঙতে লাগবে 290 কেজি, একটা ভাঙতে লাগবে 282 কেজি, একটা ভাঙতে লাগবে 283 কেজি। এই 5টা ভ্যালু যোগ করে আপনি যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে কি এভারেজ বা গড় বা মিন পাবেন না? এরকম অনেকগুলা ইটের মিন ক্রাশিং স্ট্রেংথ হইতে হবে কত? 280 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর আপনি যদি একটা ইট নিয়ে ভাঙেন, একটা মানে আপনার টার্গেট হচ্ছে কেবলমাত্র একটা ইট আপনি টেস্ট করবেন, ল্যাবরেটরিতে নিয়ে ভাঙা দেখবেন যে এটা আসলে ফার্স্ট ক্লাস ইট কিনা। তাইলে হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল বা একটা সিঙ্গেল ইটের ক্রাশিং স্ট্রেংথ হইতে হবে কত? 245 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু। বুঝতে পারছি? যদি আমি মিন ভ্যালু চেক করি, অনেকগুলা ইট নিয়ে টেস্ট করে চেক করি, তাহলে মিন বা এভারেজ ভ্যালুটা হইতে হবে 280 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ক্রাশিং ভ্যালু। আর যদি আমি একটা ইট নিয়ে টেস্ট করি তাহলে ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু হইতে হবে কত? 245 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এই ইটের এই যে দেখতেছেন ইটটা মানে ফার্স্ট ক্লাস ইট, এইটার সারফেসটা এতটাই শক্ত হইতে হবে যে আপনি যদি নখ দিয়ে আঁচড় দেন, শীতকালে যদি আপনি আপনার হাতের মধ্যে নখ দিয়ে আঁচড় দেন, তাহলে হাতের মধ্যে কি নখের একটা ইমপ্রেশন বা দাগ পড়ে না চামড়ার মধ্যে? পরে? জি স্যার, জি স্যার। সুরক্ষতা কি বলে এটারে? হ্যাঁ, যাই হোক যে কি বলে জানি না, বাট আপনি যদি এরকম ফার্স্ট ক্লাস ইটের মধ্যে আপনার নখ দিয়ে দাগ দেন, তাহলে ইটের মধ্যে এরকম কোনো নেইল ইমপ্রেশন মানে নখের আঁচড়ের দাগ কি হবে না, পড়বে না যদি এটা ফার্স্ট ক্লাস ব্রিক হয়। ঠিক আছে, এই যে দেখেন, the surface is so hard that fingernail are not able to make any impression on its surface। মানে আপনার আঙ্গুলের নখ এটার মধ্যে দাগ দিলে কোনো রকমের কোনো দাগ পড়বে না। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক্স চেনার আরেকটা উপায়। তারপর আরো কিছু উপায় আছে, যে দেখেন, does not absorb water more than 10% of its own dry weight after immersion of 24 hours in cold water। মানে হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ইট শুকনো অবস্থায় তার যে ওজন, এই শুকনো অবস্থায় ওজন মনে করেন 1 কেজি বা 1000 গ্রাম মনে করেন ড্রাই ওয়েট। শুকনো অবস্থায় ওজন কত বললাম? স্যার 1000। 1 কেজি ধরলাম আর কি। নর্মালি একটা ইটের ওজন 2 থেকে 3 কেজির মতো হয় মনে হয়, বা 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজির মতো হয়, বাট আমি ধরলাম স্যার আরো বেশি হয়, 4.5 কেজির কাছাকাছি প্রায়, 3.5 আচ্ছা 3 কেজি বা এরকম। যেটাই হোক, 3.5 মানে যদি কারোর সুযোগ সুবিধা হয়, মানে এই করোনা যদি চলে যায় আর কি, তাহলে হচ্ছে একদিন আমরা চেষ্টা করব। আপনাদের ক্লাসে একজন আছে, মানে আপনারা সবাই চিনেন বোধহয়, ওই যে কাউসার, ওদের একটা হচ্ছে এরকম ইটের ভাটা বোধহয় আছে। তো যদি করোনা না থাকতো তাহলে আপনাদেরকে এরকম একটা স্টাডি টুরে নিয়ে যাওয়া যেত এখানে, তাহলে একদম সরাসরি দেখতে পারতেন যে ইট কেমনে তৈরি করতেছে বা ইটের ওজন কিরকম, সবাই একটা করে দাঁড়িপাল্লা নিয়ে গিয়ে মাপতে পারতেন। যাই হোক, এপ্রক্সিমেটলি আমি জাস্ট মানে এই কথাটার মানে কি যে 10% বেশি পানি অ্যাবজর্ব করবে না, এটা বোঝানোর জন্য একটা ধরে নিলাম যে মনে করেন যে একটা ইটের ওজন কত, 1 কেজি। 1 কেজি মানে কত, 1000 গ্রাম। এখন আপনি এই শুকনা ইটটাকে যদি পানির মধ্যে 24 ঘন্টা ভিজায় রাখেন নর্মাল ঠান্ডা পানিতে, মানে আবার এই কোল্ড ওয়াটার মানে কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি না, নর্মাল ঠান্ডা পানি, নর্মাল যেই পানি আমরা খাই আর কি নর্মালি। তো এই নর্মাল পানিতে যদি আপনি 24 ঘন্টা ভিজায় রাখেন, তাহলে ইটটা কিছু পানি শোষণ করবে না বা কিছু পানি অ্যাবজর্ব করবে না? করবে। তো যদি ইটটা ফার্স্ট ক্লাস ইট হয়, তাইলে কি সে তার এই ড্রাই ওয়েটের 10%-এর বেশি পানি অ্যাবজর্ব করবে না। তার মানে আপনি যদি পানি থেকে 24 ঘন্টা পরে তুলে এটাকে ওজন করেন, তাহলে এটার ওজন যদি 1100 গ্রামের কম হয়, মানে 100-তে 10%, একে কত, 10/100,
1000 এ কত? ঠিক আছে স্যার, ঠিক 10 আছে স্যার। বাই 100 ইন্টু 1000 না? স্যার 1100 স্যার 1100 তাহলে কত হইলো? দুইটা শূন্য কাটা 1100 গেল, উপরে কাটা গেল, তাহলে এখানে থাকলো কত? 100। মানে 100 গ্রামের বেশি পানি অ্যাবজর্ব করতে পারবে না তার যদি জি, ওজন স্যার। হয় 1000 গ্রাম। তাইলে আপনি কম যদি হইলে 1 নাম্বার না। ভিজা অবস্থায় মাইপা দেখেন এটার ওজন হচ্ছে 1080 গ্রাম, তার মানে কি 1 নাম্বার। বাট যদি দেখেন যে 1110 গ্রাম হয়ে গেছে, তাইলে কি এটা কি 10% থেকে বেশি পানি অ্যাবজর্ব করে ফেলছে না? তাহলে জি, এটার স্যার। 1 নাম্বার ইট না। ঠিক আছে, বুঝতে পারছেন? বোঝা গেছে? জি জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে মেটালিক রিঙ্গিং সাউন্ড ইমিটস when two bricks are struck against each other। আপনি যদি দুইটা ইটকে নিয়ে একটার সাথে একটাকে বাড়ি দেন, একটা ধাতব সাউন্ড হবে, মেটালিক রিঙ্গিং সাউন্ড, মানে একটা ঝুনঝুন টাইপের ধাতব সাউন্ড হবে। ঠিক আছে, দুইটা ধাতু বাড়ি দিলে যেরকম একটা সাউন্ড হয় ওরকম একটা মেটালিক সাউন্ড হবে। does not break when it is dropped on a hard ground from a height of 1 meter। 1 মিটার মানে হচ্ছে কত? 3.28 ফিট। মানে আপনি যদি মাটি থেকে মোটামুটি 3 ফিট উপর থেকে হচ্ছে ইটটাকে ফালায় দেন একটা শক্ত সারফেস বা হার্ড গ্রাউন্ডের মধ্যে, তাহলে এটা কি হবে না? এটা ভাঙবে না। ঠিক আছে, এই। আচ্ছা, কে জানি কি বলতেছিলেন, বলেন। আচ্ছা, আমরা তাইলে ফার্স্ট ক্লাস ইটগুলা কোথায় ব্যবহার করব? আমরা ফার্স্ট ক্লাস ইটগুলা হচ্ছে ব্যবহার করব, দেখেন যে এটার ব্যবহারগুলো কোন জায়গায় হবে। used in all works of long durability সে 100 ইয়ার বা 100 ইয়ার। মানে আপনি যেই বিল্ডিং বা যেই কনস্ট্রাকশনের কাজগুলার ডিউরেবিলিটি বা স্থায়িত্ব অনেকদিন চান, আপনি যদি আজকে একটা বিল্ডিং বানান, আপনার টার্গেট কি? বিল্ডিংটা কয় বছর টিকবে? 100 বছর বা 150 বছর টিকবে আপনার টার্গেট না? মিনিমাম যেন আপনার নাতিপুতি, তার নাতিপুতি সবাই থাকতে পারে, তাই তো? তাই না? জি স্যার। তার মানে এরকম আপনি যখন কোনো একটা স্ট্রাকচার তৈরি করবেন বা কোনো একটা কনস্ট্রাকশনের কাজ করবেন যেটা ডিউরেবিলিটি আপনি চাচ্ছেন অনেক বেশি হবে, ওই ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করাটা উচিত। আচ্ছা, ইউজড ফর বিল্ডিংস দ্যাট এক্সপোজ টু করোসিভ এনভায়রনমেন্ট, মানে যেই বিল্ডিং গুলা এমন একটা পরিবেশে আছে যেই পরিবেশে হচ্ছে করোশন বা ক্ষয় হওয়ার চান্স অনেক বেশি। যেমন সমুদ্রের পাশে বা সাগরের পাশে যদি একটা বিল্ডিং থাকে, আমরা জানি সাগরের পাশে যে বাষ্প বা বাতাস, ওই বাতাসে প্রচুর পরিমাণে লবণ বা লোনা আছে, লোনা বাতাস, তো বিল্ডিং এর ক্ষয় হওয়ার চান্স বেশি। তো এরকম করোসিভ এনভায়রনমেন্টে যদি আপনি কোনো একটা বিল্ডিং তৈরি করেন, ওই এনভায়রনমেন্টে বিল্ডিংটা তৈরি করতে আমার ফার্স্ট ক্লাস ইট ইউজ করাটা উচিত। বুঝতে পারছি? আর কি? আর হচ্ছে আমি যখন মানে ইউজড অ্যাজ কোর্স এগ্রিগেট অফ কনক্রিট, কনক্রিট তৈরি করার সময় আমি যে কোর্স এগ্রিগেটটা ব্যবহার করব, বড় বড় পাথর বা বড় বড় ব্রিক চিপস, ওই কোর্স এগ্রিগেটটা হিসাবে আমার এই ফার্স্ট ক্লাস ইটের ভাঙা ভেঙে অ্যাজ এ ব্রিক চিপস হিসাবে ইউজ করা উচিত। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে স্যার আজকে এই ফার্স্ট ক্লাস পর্যন্ত থাকবো স্যার। জি স্যার, স্যার সকাল 9টা থেকে একটা স্যার টানা ক্লাস হইতেছে স্যার। জি স্যার। জি স্যার, আজকে এমনি যদি প্রত্যেকদিন আমাকে থামায় দেন তাহলে কিন্তু আমি সিলেবাস শেষ করতে পারবো না। প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? সকাল থেকে স্যার ক্লাস কন্টিনিউ স্যার। এখন আমার কি দোষ বলেন? তাহলে সকালে যারা ক্লাস নিচ্ছে ওই স্যারদেরকে বলতেন স্যার একটু 5টা মিনিট কম ক্লাস নেন, মানে স্যার আমাদের সব টিচারদেরকেই স্যার একই রিকোয়েস্ট করা স্যার, উচিত যাতে কেউই স্যার মানতে চায় না। তাহলে আমি কেন মানবো? জি স্যার, আপনি স্যার ওই গড়ে স্যার 50 থেকে 1 ঘন্টাই হয় স্যার। আমি তো 1 ঘন্টা নিতে পারলাম না, আমি তো শুরু স্যার করছি। গোসল করবো 1 ঘন্টা হয়েছে স্যার। হয় নাই, হয় গোসল নাই। করবো, নামাজের জন্য প্রিপারেশন স্যার নিতে। ইনশাআল্লাহ নামাজ তো নেক্সট 1:30টায়, ক্লাসে স্যার আমরা দিব জোহরের স্যার। নামাজের জামাত কয়টায়? 1:30টায়। স্যার স্যার, গোসল টোসল একটা করবো একটু বিষয় ইয়ে স্যার। আপনার 1 ঘন্টা লাগবে গোসল করতে, কি বলবো আর। না স্যার। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আজকে তাইলে আর যাচ্ছি না, এতটুকুই আজকে থাকতেছে, ঠিক আছে? এই যে দেখেন একটা সেকেন্ড ক্লাস ব্রিকের ছবি আছে ডান দিকে, তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে শুরু করবো। আর স্যার এগুলো তো সবই হচ্ছে স্যার থিওরি, এই জন্য স্যার একটু হ্যাঁ হ্যাঁ, তো মানে বলে বেশিরভাগই স্যার। থিওরি, ম্যাথ আছে, মানে ম্যাথ হচ্ছে
বেশি ম্যাথ নেই, আমি আপনাদেরকে মাত্র 2টা ম্যাথ করাবো এই কোর্সে। না, ঠিক আছে স্যার, ম্যাথ 2টা গত ক্লাসে বলছিলেন, মানে এখানে হ্যাঁ। তো সবগুলা বিষয় আমরা থিওরি পড়তেছি, এই জন্য স্যার একটু স্লো গেলেই একটু ভালো কিন্তু হতো। একটু স্লো গেলে তো থিওরি শেষ হবে না, এটা তো বুঝতে হবে। মানে আমাদের আরেকটু এর মানে নেক্সট ক্লাস থেকে কিন্তু এই রিকোয়েস্টটা করেন না যে একটু কম দেন, আমি বরাবর 1 ঘন্টা ক্লাস নিব নেক্সট ক্লাস থেকে। স্যার এই রমজান মাসটা স্যার একটু কনসিডার করেন, তারপর থেকে স্যার কিন্তু সমস্যা নেই। আপনি চিন্তা করেন যে আমি তো মিড টার্মের আগে নিচ্ছি, আমার তো মানে ম্যাক্সিমাম পোর্শনই পড়ছে রমজানে, আমি কি করবো বলেন? আমি যদি মানে একটু ক্লাস মানে ডিউরেশন কমাই ফেলি, যেটা হবে আমার আপনাদের মানে আমি ম্যাক্সিমাম নিতে পারবো কয়টা ক্লাস? 21টা ক্লাস, 7 সপ্তাহ, 3 সাথে 21। তো 21টা ক্লাসে দেখা যাবে যে আমি সিলেবাস শেষ করতে পারতেছি না, কারণ অনলাইনে কিন্তু এমনিতেও অনেক প্রবলেম হয়, ইন্টারনেট কানেকশনে প্রবলেম হয়, এই প্রবলেম হয়, সেই প্রবলেম হয়। তো যার জন্য আসলে কিন্তু এক্স্যাক্টলি মানে 55 মিনিট বা 50 মিনিট ক্লাস আসলে নেওয়া যায় না। আচ্ছা একটু দাঁড়ান, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ক্লাস শেষ করতেছি।